আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না। আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেই। সব অভিযোগ আল্লাহর দরবারে সঁপে দেই। কিছু অভিযোগ না হয় আসমানি আদালতে জমা থাকুক। যে আদালতের বিচারক আমার রব, নিশ্চয়ই আল্লাহ একজন ন্যায় বিচারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো রাত্রের বেলায় আমি রান্নাঘরে যে র্যাকটা আছে সেটা পরিষ্কার করে রাখবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, মনের অনেক গভীরের অজান্তের কিছু কথা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম আমি, ভীষণ রাগী আর একঘেয়ামি ছিলাম। স্বভাবটা একটু অন্যরকমই ছিল। তো কারো কথা সহ্য করতে পারতাম না, মানে কেউ বাঁকাটারা কথা সহ্য করতে পারতাম না, বা কেউ মিথ্যা কথা বললেও সহ্য করতে পারতাম না। তো যাই হোক, একটু সত্য স্বভাবের, সত্য টাইপের মেয়ে ছিলাম আর কি। তো আত্মসম্মানবোধটা একটু বেশিই ছিল। তো এরই মধ্যে বড় হয়ে গেলাম, তারপরে বাবা মার পছন্দে বিয়ে হয়েছে। তো স্বামী সংসারে কিছুদিন থাকলাম শ্বশুর বাসায় যেয়ে। তো বেশি কিছুদিন থাকি নাই, বছর খানিকের মতন। তো সেখানে থাকার মতন সেরকম ব্যবস্থা ছিল না, আর পরিবেশটাও সেরকম ছিল না। বাবার বাসায় যেরকমভাবে ছিলাম সেরকম আর কি ছিল না। তো এই কারণে আমার বাবা আবার আমার বাবারই বাসায় জায়গা ছিল, তো সেই জায়গায় ঘর তৈরি করে দেন, এবং আমার স্বামী একটা ছোটোখাটো চাকরি করতো। তো খুব ভালোই সংসার কাটছিল আমাদের। তো এরই মধ্যে বাবা মায়েরও অনেক হেল্প ছিল আমার সংসার চালানোর ক্ষেত্রে। তো এর মধ্যে আবার আমাদের ফুটফুটে দুইটা বাচ্চা হলো। তো বাচ্চা হলে যা হয় আর কি, তো মায়েদের কাজ করতে একটু সমস্যা হয়। তো এই সমস্যার কারণে আমার স্বামী আবার কি করলো, তাদের এই গ্রামের থেকে একটা মেয়ে, কাজের মেয়ে নিয়ে আসলো। তো মেয়েটা আবার ছোট ছিল, প্রায় 9-10 বছর এরকম হবে আর কি বয়সটা। তো ছোট মেয়ে নিয়ে আসছিল, আর আমার বাচ্চারাও ছোট ছোট ছিল। তো সে আবার এই কাজটা করলো, যে কাজের মেয়ে নিয়ে আসলো। সে বলল যে এতে তোমার ভালো হবে। আমার বাবা মাকেও বুঝালো। তো আমার বাবা মাও বুঝলো যে হ্যাঁ, কাজের মেয়ে আসলে হয়তো আমার মেয়ের একটু ভালো হবে, কাজ করতে সুবিধা হবে। এ কারণেই তো ইতিমধ্যে কিন্তু আমার বাচ্চারাও বড় হতে লাগলো, আর সেই কাজের মেয়েটাও বড় হতে লাগলো। তো বড় হওয়ার থেকেই হয়তোবা আমার স্বামীর মনে তার প্রতি চাওয়া পাওয়াটা সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, তখন তো আর আমি বুঝতে পারি নাই, কারণ আমি তো ছিলাম বলদ, আমি তো গাধা ছিলাম। এই কারণে আমি বুঝতে পারি নাই। এক সময় বুঝতে পারলাম মেয়েটার প্রতি আমার স্বামীর ভালো লাগা কাজ করছে। মেয়েটারও একই অবস্থা। এমন অবস্থায় দেরি না করে আমি যখন জানতে পারলাম, তখন মেয়েটাকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিলাম। মেয়েটার হাজব্যান্ডকে একটা রিক্সা কিনে দিয়েছি, যেহেতু মেয়েটার বিয়ে হলে খাওয়ার খরচ লাগবে। তো একটা রিক্সা কিনে দেওয়া হয়েছিল, তার বিয়ের সমস্ত খরচ, এমনকি তার সংসার চালানোর শুরুতেই যে বাজার খরচ লাগে সব কিছু করে আমি মেয়েটাকে সুন্দর মতন বিয়ে দিয়ে দিলাম। এমন অবস্থায় মেয়েটাও সুন্দর মতো সংসার করতেছিল, আমরাও আমাদের মতন সংসার করতেছিলাম। তো মেয়েটার খোঁজখবর নিতাম মাঝে সাঝেই। আর এর মধ্যে মেয়েটা আবার আমাদের বাসায় আসতো, স্বামী, আর এর মধ্যে কিন্তু মেয়েটার একটা ছেলে সন্তানও হয়ে গিয়েছিল। তো আমি ভেবেই নিয়েছিলাম হয়তো বা সব কিছু ঠিক হয়ে গিয়েছে, আগের মতন আর হবে না কোনো কিছু, যেহেতু মেয়েটাও সংসার করছে, ওর একটা বাচ্চা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ভাবলাম যে না, হয়তো বা সব কিছু ঠিকই থাকবে। তো সব কিছু আসলেই কি ঠিক ছিল, সেটাই বলবো আপনাদের। সব কিছু কিন্তু আসলেই ঠিক ছিল না। তারা তাদের জায়গা থেকে এক বিন্দু সরে আসেনি। তারা তাদের মতনই তাদের মিলামেশাটা আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। তারা আমার কথা একবারও ভাবেনি। আমার স্বামী, আমার বাবা মার যে এত অবদান ছিল আমাদের জীবনে, আমাদের বাচ্চাদের দেখাশোনা, সবটার কথাই ভুলে গিয়েছে। এমনকি মেয়েটা, যার ভালোর জন্য আমি তাকে বড় করলাম, নিজের হাতেই বড় করেছি। 10 বছরের একটা মেয়ে, যার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাকে কিন্তু নিজের হাতেই বড় করলাম। অথচ সেই মেয়েটাও আমার কথা ভাবলো না, এবং কি তাকে সুখী করতে যেয়ে আমি তারকে বিয়ে দিলাম ভালো পাত্র দেখে, তার সংসার যেন হয় এই কথাটা ভেবে তাকে সুখী করতে চেয়েছিলাম। কিন্তু সেই মেয়েটা কী করলো, আমার সুখটাই জল্লাদের মতন কেড়ে নিয়ে চলে গেল। মানে এখনও বুঝতে পারতেছেন না? মানেটা তারা কিন্তু বিয়ে করে নিয়েছে। এমন অবস্থা আপনারা জিজ্ঞাসা করবেন হয়তোবা যে তার বরের কি হলো, মেয়েটার বরের কি হলো। তো মেয়েটার বরকে কিন্তু তারা ডিভোর্স দিয়ে দিয়েছে।
তো যখন এই ঘটনাটা আমি জানতে পারলাম, আমি তো আর আমার মাঝে নেই, আমি তো আমার শরীরটা আছে কিন্তু মনটাই নেই। প্রাণটা কখনোই বের হয়ে গিয়েছে, আমি বুঝতেও পারি নাই। এখন বেশিরভাগ সময় কিন্তু আমি অসুস্থই থাকি, হার্টের সমস্যা হয়ে গিয়েছে। আর দিন দিন শরীরটাও কীরকম জানি নিস্তেজ হয়ে যাচ্ছে, ভালো লাগে না কোনো কিছুই। আর এই ঘটনাটা কিন্তু কোনো মিথ্যা ঘটনা বা কোনো গল্প না, এই ঘটনাটা কিন্তু সত্যি। আর এই ঘটনাটা কিন্তু ঘটেছে আমার রিলেটিভের মাঝেই, তো আমার খুবই ক্লোজ রিলেটিভ। তো যখন তার কথাটা শুনি, আমি কিন্তু ছোট থেকেই তার এই ঘটনাটা শুনেই বড় হয়েছি, এই কারণেই ভাবলাম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করি। আসলে এখন সে অনেকটাই অসুস্থ, কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো যখন এই তার কথাটা শুনি, সে আমার খুবই ক্লোজ রিলেটিভ, তো যদি কখনো সে আমাকে অনুমতি দেয় তার নামটা বলার জন্য, আমি অবশ্যই বলবো। তো আমার অনেক কষ্ট হয়, আমি তার জন্য কিন্তু কান্না করি এবং আল্লাহর কাছে যখন নামাজ পড়ে বলি, হে আল্লাহ, এরকম কষ্টের জীবন তুমি কোনো মেয়েকেই দিও না, কারণ মেয়েদের জীবনটা এমনিতেই অনেক কষ্ট, তার মধ্যে যদি কারো ভালো করতে যে নিজেরই কষ্ট হয়ে যায়, নিজেরই জীবনটা শেষ হয়ে যায়, তাহলে সেই ভালো তো আর ভালো নয়। তাহলে কি কেউ কোনো দিন কারো ভালো করতে চাইবে? কখনোই কারো ভালো করতে চাইবে না। তো আমি আমার প্রিয় আপু সকল ভাইয়াদের বলতেছি, প্লিজ আমার সেই রিলেটিভটার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং তার মনে আরও বেশি ধৈর্য শক্তি ধারণ করার ক্ষমতা দান করে। তো আরও একটা দোয়া, পৃথিবীর কোনো মেয়েরই যেন কপালে এরকমটা না হয়, স্বামীদের বোঝার মতন ক্ষমতা দান করুক। আসলে পুরুষ মানুষ কেমন, আমি যখন চিন্তা করি আমি নিজেও বুঝতে পারি না, পুরুষ মানুষ কেন এমন হয়, কেন নিজের পরিবার সব কিছু ছেড়ে যে মেয়েটা তার পরিবারে আসে সেই মেয়েটার কথাই ভুলে যে কি তারা কি ভালো করে, তারা কিন্তু কখনোই ভালো করে না। আর এর ফল কিন্তু তারা পাবেও, যেহেতু সৃষ্টিকর্তা আছে, মহান আল্লাহ আছে, মহান আল্লাহর কাছে সঁপে দিলে সেই মানুষটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু ওই যে স্ত্রী বউ, আমরা কিন্তু সহজে স্বামীদের অভিশাপ দিতে চাই না, আর যদি নিঃশ্বাসের মাধ্যমে সেই অভিশাপটা তার লাগে, সে কিন্তু সত্যিই নিঃশেষ হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, জানি না আমার প্রিয় আপু ভাইয়াদের কেমন লাগবে। তো কার কেমন লাগবে জানি না, কিন্তু আমি বিষয়টা অনেক বেশি ফিল করি, আমার খুব খারাপ লাগে আর আমি খুব কষ্ট পাই। আর এরকম অনেক আমাদের আশেপাশে রিলেটিভ থাকে যাদের জীবনে অনেক কিছু ঘটে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাঘরের র্যাকটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের র্যাকটা কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি। আর কিছু বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি সকালবেলা নাস্তা খাওয়ার পরে। আর এদিকে যে আমার গাছের গোড়াগুলো একদম শুকায় কাঠ হয়ে গিয়েছে, আমি কী করলাম, একটু চাকুর আগাল দিয়ে মাটিগুলো প্রথমে আলগা করে দিয়ে পানি দিয়ে দিলাম। আর গাছগুলো শুকাবেই তো, যেই পরিমাণ রোদ উঠেছে আর যেই পরিমাণ গরম, সেই পরিমাণ রোদে যেমন আমরা বারবার পানি খাই, সেরকম কিন্তু গাছেরও বারবার পানি দেওয়া প্রয়োজন। আর ফুলটাও কিন্তু একটু মরো হয়ে গিয়েছে, যদিও ফুলটা ফুটেছে কিন্তু ফুলের পাপড়িগুলো জ্বলে গিয়েছে, এরকম টাইপের দেখা যাচ্ছে। আর এদিকে কিছু কাপড় ছিল সকালে, কাপড়গুলো এখন আমি ধুয়ে নিব, কাপড় ধুয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এদিকে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, বরবটি আর আলু ভাজি করে নিতেছি। বরবটি আর আলু ভাজি করে দুপুরে আর কী রান্নাবান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব। আর আরেকটা কথা যেটা না বললেই না, পুরুষ মানুষকে চেনা খুব কঠিন। একজন পুরুষ মানুষ বাইরে থাকে, ঘরে যতটা তাল মিলিয়ে চলে, যে কখনোই বোঝাই যাবে না যে তার বাইরে কোনো কিছু চলতেছে। আর পুরুষ মানুষ দেখা যায় কি, ঘরের বউটাকে কষ্ট দিতে একটুকু দ্বিধাবোধ করে না, তার পান থেকে চুন খসলে ঘরের বউটার দিকে আঙ্গুল তুলতে সে এক বিন্দু চিন্তা করে না। অথচ যে বউটা তার সুখের জন্য, তার সমৃদ্ধির জন্য সবসময় নামাজে বসে দোয়া করে, তার ভালোর জন্য, তার সুস্থতার জন্য, তার পরিবারের সুস্থতার জন্য কাজ করে, তার ফ্যামিলিটাকে আপন করে নেয়, তারপরেও সেই বউটাকেই সে কিন্তু ছাড় দিয়ে কথা বলে না, তাই না? আর এদিকে যে ভাত বসিয়ে দিব, বরবটি আলু ভাজি কাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিব, ভাত বসিয়ে দিয়ে আর কি রান্না বান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আমি কিন্তু সব পুরুষকেই খারাপ বলছি না, এখানে কিছু কিছু পুরুষ আছে যারা এই ধরনের কাজগুলো করে আর ঘরের বউটাকে খুব বেশি কষ্ট দেয়, পাটায় যেরকম মরিচ বাটে না সেরকমভাবে কষ্ট দেয়। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন
প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি মুরগি গোস্ত দিয়ে আলু রান্না করে নিব, আর বরবটি আলু ভাজি করে নিব। এই আমার দুপুরে রান্না বান্না। তো আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কাউকে হার্ট করে কথা বলার মতন কথা বলিনি, আসলে এটা একটা দুঃখজনক বিষয়। এই বিষয়টা আমাদের অনেক নারীর ক্ষেত্রে হয়ে থাকে, প্রতিনিয়তই হয়ে থাকে। আর আমরা নারীরা এই যন্ত্রণা সবাই কম বেশি সহ্য করি। এই যে পরকীয়া যন্ত্রণা, ঘরের বউরাই বেশিরভাগ সময় কিন্তু এই পরকীয়া যন্ত্রণাটা সহ্য করে থাকি। এই পরকীয়া যন্ত্রণাটা থেকে আল্লাহ যেন সকল নারীকে হেফাজত করে, এই দোয়াটাই আমি সবসময় করি। আর এদিকে কিন্তু মুরগির গোস্ত আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে, আর বরবটি আলু ভাজিটা এখনও হয়নি, হচ্ছে, ওটাও আস্তে ধীরে হয়ে যাবে। এই যে এদিকে বরবটি আলু ভাজিটা, তো এটা আস্তে ধীরে হয়ে যাবে। তো আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।